Welcome to our channel Spectrum. Subscribe this channel and click the bell icon to have more videos. আজকে আমরা শুরু করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে ক্লাস 12-এর একটি উল্লেখযোগ্য টেক্সট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখলে এবং মন দিয়ে শুনলে এই কবিতা সম্পর্কে আমরা একটি স্বচ্ছ অর্থাৎ একটা সম্যক ধারণা তৈরি করতে পারবো অ্যান্ড ইউ ক্যান এনজয় দ্য লিটারেচার। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head. Asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যার বাংলা মানে হলো উপত্যকায় ঘুমিয়ে থাকা। এই কবিতাটা শুরু করার আগে আমরা প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব, কারণ যে কোনো কবিতা পড়ার আগে আমরা যদি সেই কবিতার ব্যাকগ্রাউন্ডটা জানি, কবির সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে আমাদের এই কবিতা সম্পর্কে একটা স্বচ্ছ এবং সম্যক ধারণা কিন্তু তৈরি হয়ে থাকে এবং কবিতা সম্পর্কে আমরা ভালো তথ্য বা ইনফরমেশন পেলে কি বলতো কবিতাটা পড়তে অনেক বেশি সুবিধা হয়। Asleep in the Valley, written by Arthur Rimbaud. Actually, Arthur Rimbaud was famously known as the boy poet. Boy poet নামে ইনি পরিচিত ছিলেন, আর he is one of the first poets to write in free verse. এবং তিনি প্রথম কবি, আমরা বলতে পারি বিভিন্ন কবিদের মধ্যে উল্লেখযোগ্য একজন এই ফ্রি ভার্সে লেখার ক্ষেত্রে। তোমরা অবশ্যই ফ্রি ভার্স সম্পর্কে জানো, এর আগেও শুনেছো ক্লাস 11-এ। আমি আবারও বলবো, ফ্রি ভার্স মানে বোঝায় দ্যাট ডাজ নট ইউজ কনজিস্টেন্ট মেট্রিক্যাল প্যাটার্নস আর রাইমস। যদি কিনা কোনো একটি কবিতা ছন্দের ঠিকঠাক মিল না থাকে এবং সেটা নির্দিষ্ট নিয়ম অনুসারে, সেটাকে বলবো ফ্রি ভার্স, মানে কোনো রকম ছন্দের মিল পাবে না, যেমন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আমরা জানি his important works including the Drinking Boat, Letter to the Shore, The Sleeper in the Valley. তো র্যাম্বো সম্পর্কে তোমরা বুঝলে। আর আরেকটা বিষয় তোমরা একটু মাথায় রেখো খুব ভালো করে, ইনি ফ্রান্সের পোয়েট ছিলেন। এবার আমরা কিছু এই পোয়েম রিলেটেড ইনফরমেশন জানবো। অ্যাকচুয়ালি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ পোয়েম দ্যাট হ্যাড রিটেন ইন কন্ট্রাক্টস অফ ফ্রান্স ওয়ার উইথ রাশিয়া। আমাদের এই কবিতাটা যেটা বলা হবে ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধের একটা পটভূমিকে কেন্দ্র করে। দ্য পোয়েম ওয়াজ কম্পোজড বাই র্যাম্বো ইন দ্য ইয়ার 1877, আর এই কবিতাটা লেখা হয় কত সালে? 1877 সালে। এই প্রসঙ্গে তোমাদের একটু কথা বলে রাখি, দিস পোয়েম ইজ আ পোয়েম অ্যাবাউট ওয়ার। দ্য পোয়েট হ্যাড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার, এবং কবি এখানে নিজে কি বলতো যুদ্ধের সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। আন্ডারস্টুড দ্য ফিউটিলিটি অফ ওয়ার, এবং মেইনলি যুদ্ধ যে কিছুই দেয় না, ফিউটিলিটি অফ ওয়ার, ব্যর্থতা ছাড়া, সেটা তিনি বুঝতে পেরেছেন। হি ওয়াজ আ সোলজার ইন দ্য ডাচ কলোনিয়াল আর্মি ইন 1876। ভালো করে খেয়াল করো, ইনি কিন্তু আমরা ডাচ কলোনিয়াল আর্মির 1876 সালে কিন্তু তিনি একজন সৈন্য ছিলেন বা সৈনিক ছিলেন। আর এই কবিতাটি কিন্তু লেখা হচ্ছে 1877 সালে, একটু খেয়াল করো। He wrote this poem a year later when France was at war with Russia.
আমরা দেখতে পেলাম যে ঠিক 1 বছর পরে এই কবিতাটা কিন্তু লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ তুমি পাবে, এটার অ্যাকচুয়াল বা অরিজিনাল ফ্রেঞ্চ পোয়েমটার নাম বলবো লে ডরমিওর ডো ভাল, যার ইংলিশটা ট্রান্সলেট করলে হয় স্লিপার অফ দ্য ভ্যালি। তোমাদের একটু আগেই বললাম দিস পোয়েম ফলোস ফ্রি ভার্স, মানে ছন্দ সেরকম মিল পাবে না। এবার আমরা যদি কবিতাতে প্রবেশ করি তাহলে কিছু স্ট্রাকচারাল বা ন্যারেটিভ টেকনিক বা ফর্মগুলো আমরা পেতে পারি, বা লিটারেচার যেটাকে বলছে। দ্য পোয়েম ইজ আ পারফেক্ট লিরিক, পোয়েম একটা পারফেক্ট লিরিক, হি ইউজেস দ্য সনেট ফর্ম। আর মেনলি এখানে তিনি কি ব্যবহার করেছেন, সনেট ফর্ম ব্যবহার করেছেন। একটু ক্লিয়ার করাই, উই ক্যান ডিভাইড লিরিক ইন্টু 3, লিরিকটাকে 3 ভাগে ভাগ করা যায়, তোমরা আগেও জানো। সনেট, এলিজি আর একটা ওড। সনেট তোমরা জানো ইজ এ শর্ট পোয়েম অফ 14 লাইন্স উইথ স্পেশাল অ্যারেঞ্জমেন্টস ফর রাইম, আমরা বলতে পারি। সনেট হলো চতুষ্পদী কবিতা, 14 লাইনের হয়ে থাকে। তো আমরা যেটা বলছিলাম, দ্য পোয়েম হ্যাজ 2 স্ট্যাঞ্জাস অফ 4 লাইন্স ইস অ্যান্ড 2 স্ট্যাঞ্জাস অফ 3 লাইন্স ইস। যদি খেয়াল করো, প্রথম স্ট্যাঞ্জাতে 4 লাইন আছে, পরের স্ট্যাঞ্জাতেও 4 লাইন আছে, এবং তার পরের পার্টটা 3 লাইন করে আছে। The Italian sonnet বা পেট্টাকান sonnet has 2 division, the octave যেখানে containing 8 lines and sestet containing 6 lines। এটা একটা প্যাটার্ন বা বিষয় তোমরা বুঝলে। আর the poet has a rude shock through when he realizes that the young soldier is a casualty of war। আর পোয়েট একটা শখ হয় যে তিনি যখন জানলেন বা বুঝতে পারলেন এই অল্প বয়সী সৈনিকটা মৃত্যু ঘটে যায় কি বলতো, যুদ্ধের ফলে। এটা লাইফে খুব গুরুত্বপূর্ণ যে যুদ্ধ হয় গুটি কয়েক মানুষের জন্য, আর ভোগ করতে হয় সারা মানুষের জন্য বা প্রচুর মানুষের জন্য। আর ওয়ার্ড অ্যাকচুয়ালি ডাজ নট গিভ নাথিং বাট অনলি ব্লাডশেড। ওকে, মৃত্যু এইগুলো ছাড়া কিছু দেয় না। আমরা যদি আরও বেশ কিছু কবিতার নাম এই প্রসঙ্গে মনে রাখি, তোমরা যখন নোটসগুলো তৈরি করবে বা ক্রস রেফারেন্স দেবে তখন এই কবিতাগুলো মেনশন করতে পারো। যেমন দ্য হিরো, হিরো তো দেখাচ্ছে যে একটা সৈন্য যে কিনা যুদ্ধ করতে চায় না, সে যুদ্ধক্ষেত্র ভয়াবহ বা এরকম একটা পরিস্থিতিতে নিজেকে লুকিয়ে রাখে, সে হিরো নয়, আমাদের মতন হিউম্যান বিইং। এবং সে যখন একটি জায়গায় লুকিয়ে থাকবে এবং সে মারা যাবে, তখন তার মাকে, মোস্ট প্রবাবলি জ্যাকের মাকে চিঠি লিখছে যে আপনার সন্তান বিরাট বড় মানুষ, যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছে এক্সেকড়া করে। তো মা তখন খুশি হচ্ছে আমার ছেলে দেখে জন্য জীবন দান করেছে, এরকম একটা কবিতা। দাসানে দেখাচ্ছে কি বলতো আরেকটি কবিতাতে, যে বলছে ওকে নিয়ে চলো সূর্যালোকে, কারণ সূর্যই হলো একমাত্র বাঁচার উৎস, যিনি কিনা সূর্য আলো দিতে পারে, তাপ দিতে পারে, এবং বাঁচার সমস্ত রহস্যগুলো কিন্তু এখানে আছে, এটা আমরা কিন্তু দেখতে পাই। আবার যদি আমরা দেখি তোমার স্টেঞ্জ মিটিংয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি সৈন্য মারা যাচ্ছে আরেকটা সৈন্যর দ্বারা, এবং যে মারা গেছে সে অলরেডি টানেলে চলে গিয়েছে, তাকে যে মারলো সেও একসময় সেখানে যাচ্ছে, এবং তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার নিয়ে এক্সেট্রা। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটু অন্য মোডে লেখা। তোমরা যদি ভালো করে যখন পড়ো বা পড়বে, লাস্ট লাইনটা বাদে তুমি কোথাও বুঝতে পারবে এটা ওয়ার পোয়েম বলছে বা এটা অ্যান্টি ওয়ারের দিকে যাচ্ছে। এখানে পিটি অফ ওয়ারের কথা বলছে, বিকজ স্টার্টিংটা আলাদা। নেচারকে নিয়ে আলোচনা করেছেন, যে কিন্তু তুমি বলতে পারো এটা নেচার পোয়েম, এবং প্রচুর কন্ট্রাস্ট আছে, প্রচুর ইমেজ আছে, প্রচুর ফিগার স্পেস আছে। তো অবভিয়াসলি আমরা সেইগুলো এক এক করে পড়ব। তাহলে তোমরা একটা বিষয় বুঝতে পারছো যে স্টার্টিংটা একটা বিষয় এবং পরবর্তীকালে গিয়ে লাস্ট লাইনের টোটাল থটটাই চেঞ্জ করে দিচ্ছে। তো আমরা কবিতাটা চলো যাই, তারপরে আমাদের আরও যদি কোনো কোশ্চেন ওঠে বা আসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা টেক্সটটা নিয়ে আলোচনা করব।
টেক্সটটা তোমরা খুব খুঁটিয়ে পড়বে, প্রতিটা লাইনের মানে খুব ভালো করে জানা দরকার। আবারও বলছি, এটা কিন্তু অ্যান্টি ওয়ার বা ট্র্যাজেডি অফ ওয়ার বা ফিউটিলিটি অফ ওয়ার এইগুলোর কথা বলে থাকে। চলো আমরা এবার শুরু করি। A small green valley where a slow stream flows. ছোট্ট সবুজ উপত্যকা যেখানে বইছে শান্ত নদী, and leaves long strands of silver on the bright grass. যেন লম্বা রূপলি রেখা অতি উজ্জ্বল ঘাসে। খেয়াল করো, a small green valley, উপত্যকাটা কেমন বলো তো? উপত্যকাটা ছোট এবং কেমন সেটা? গ্রিন ভ্যালি মানে সবুজ। কেন সবুজ তোমরা বুঝতেই পারছো। ভ্যালিটা ছোট এবং সেখানে সবুজ মানে গাছের একটা উপস্থিতি রয়েছে, তারপর একটা অ্যাক্টিভনেস বা লাইফ বা জীবন্ত বা বেঁচে থাকার একটা সোর্সের জায়গা কিন্তু তোমরা স্টার্টিংয়ে পাচ্ছ। আর এই পার্টটা মানে গ্রিন ভ্যালি পার্ট অফ নেচার, where slow streams flows, যেখানে একটি শান্ত বা ধীর সম্পন্ন নদী বয়ে যাচ্ছে। স্ট্রিম মানে আমরা বলতে পারি কি বলতো? রিভার, স্মল রিভার। এই প্রথম যে লাইনটা আমরা পড়লাম, এখানে গ্রিন কথাটা সিম্বলাইজেস কি করছে? লাইফ অ্যান্ড গ্রোথ, বেঁচে থাকা জায়গাটাকে কিন্তু বলছে। আর এর ভিতরে দেখো নদীটাকে বলেছে কেমন ভাবে? একটা স্লো স্ট্রিম মানে ধীর গতিতে চলছে, যেখানে কোনো একটা বাধা, বাইরের কোনো যুদ্ধ বা বাইরের কোনো কিছু অবস্ট্যাকেলগুলোকে ডিস্টার্ব করছে না। নদী তার আপন খেয়ালে চলছে। তাই সে স্লো হোক না কেন, ফাস্ট হোক না কেন, নেচার তাকে কেয়ার করে না। নেচার ডাজ নট কেয়ার এনিওয়ান। নেচার ডাজ সামথিং অ্যাজ ইট লাইক টু ডু। এটা মাথায় রেখো, নেচার যেটা পছন্দ করে সেটা করে থাকে। ভালো করে খেয়াল করো, প্রথম লাইনে স্লো স্ট্রিম এসএসসির মধ্যে রয়েছে। আমরা ফিগার স্পিচটা কি বলতো? অ্যালিটারেশন টানতে পারি। আরেকটি ফিগার স্পিচ এখানে আমি খুঁজে পাচ্ছি, ট্রান্সফার এপিথেট। খেয়াল করো, এখানে বলা আছে স্লো স্ট্রিম। অ্যাকচুয়ালি ট্রান্সফার এপিথেট মানে জানো, পার্টিকুলার কোনো একটা এপিথেট বা অ্যাডজেক্টিভ যেখানে বসার সেখানে না বসে অন্য জায়গায় বসলে হয়। তোমাদের ফিগার স্পিচ বোঝানোর সময় এই বিষয়ে বলেছি, তাও একবার বলে দিলাম। স্লো স্ট্রিম না, এখানে হবে ওয়াটার ফ্লো স্লোলি। স্ট্রিমটা না, ওয়াটার যে যাচ্ছে যেটা সেইটাকে বলছে স্লো। আমরা বলতে পারি ওয়াটার ফ্লো স্লো, এর জন্য এটা ট্রান্সফার এপিথেট। এবার দেখো বলছে অ্যান্ড লিভস মানে ফেলে রেখে যায়। কি ফেলে রেখে যায়? লং স্ট্র্যান্ডস অফ সিলভার। অ্যাকচুয়ালি স্ট্র্যান্ড মানে আমরা বলতে পারি থ্রেড বা ফাইবার, এখানে রেখা বলতে পারো। তাহলে লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, সিলভার মানে রূপলি। তাহলে যেন রেখে যায় কি বলতো? লম্বা রূপলি রেখা। অন দ্য ব্রাইট গ্রাস, ওই উজ্জ্বল ঘাসের উপরে। ফ্রম দ্য মাউন্টেন স্ট্রিম দ্য সানরাইজ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। পাহাড়ের চূড়া থেকে দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ মানে একেবারে চূড়া থেকে কি নেমে আসে? স্টিম মানে আমরা বলতে পারি নেমে আসে, বেয়ে আসে। অ্যাকচুয়ালি স্টিম মানে বেরিয়ে আসে। কি বেরিয়ে আসে? দ্য সানরাইজ, সূর্যের রশ্মিটা। দে ফিল, বি কেয়ারফুল, এখানে দে বলতে সানরাইজকে বলছে। ফিল দ্য হলো ফুল অফ লাইট, তাহলে মানেটা কি বলতে চাইছে? যে শূন্য স্থানটি রয়েছে, যে হলো রয়েছে, হলো মানে এমটি, সেটাকে আলো দিয়ে পূর্ণ করে দিয়ে যায়। এখানে খেয়াল করো, সানটাকে কিন্তু ক্যাপিটালে দিয়েছে, খেয়াল করেছো? অ্যাকচুয়ালি কি বলতো, এটা পার্সনিফাইজ করছে যে সূর্যের আলো আসে, এসে যেন সব কিছু পরিপূর্ণ করে দেয়, চলে যায়। তাহলে এখানে একটা পার্ট অফ নেচারের জিনিসগুলো বলতো অ্যাক্টিভলি কাজ করছে, আমরা বলতে পারি লিভিং বিং এর মতন। তো তোমরা সেই সূত্র ধরে এটাকে পার্সনিফিকেশনের ভিতরে রাখতে পারো। আমরা
আরও একটা বিষয় এখানে খেয়াল করতে পারছি, ডেথ লাইফের কন্ট্রাস্টটা খুব ভালো করে এখানে বুঝবে। তো এই প্রিলিমিনারি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি লাইফ বা গ্রোথের ব্যাপারটা খুব ভালো করে কিন্তু এখানে আলোচনা করেছে। তো প্রথম আমরা স্ট্যান্ডা পড়লাম, চলো আমরা পরের স্ট্যান্ডাটা এবার আলোচনা করি। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। খেয়াল করো, প্রতিটা টেক্সট খুঁটিয়ে পড়বে। আ সোলজার, একটি সৈনিক, কেমন সেটা? ভেরি ইয়াং, মানে বলতে পারি অল্প বয়স, খুবই যুবক, মানে তার বয়সটা খুব বেশি নয়, এটাকে বলতে বোঝানো হয়েছে। লাইস ওপেন মাউথ, শুয়ে আছে খোলা মুখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইস ওপেন মাউথ, এই ওপেন মাউথ একটা সিম্বলিক অর্থে ব্যবহার করা হচ্ছে। এখানে ওপেন মাউথ একটা শক বা আতঙ্কের কথা চলে আসে। ওপেন মাউথ কখন হয়? ভালো করে খেয়াল করে, যখন একজন মানুষ মারা যায়, শরীর যখন তার তেজ কমে যায়, যখন শরীরের সমস্ত কিছু অসাড় হয়ে পড়ে, তখন কিন্তু সে সব কিছু প্রকৃতির কোলে ছেড়ে দেয়, সব কিছু গডের কাছে ছেড়ে দেয়। তার হাত আড়ষ্ট হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় এবং মুখটা যেন খুলে যায়। তাহলে এই মুখ খুলে যাওয়ার মানে দেখো, বলা হচ্ছে ডেথের কথা বলছে, সেই সিম্বলিক অর্থর কথা বলছে, একটা ইমেজ আমাদের মনে কিন্তু চলে আসছে, যেটা কিন্তু কবি ডিরেক্টলি বলছে না দ্য সোলজার ইজ ডেড। তাই ওপেন মাউথটা একটা সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে। আ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড। পিলো মানে বালিশ, মেড অফ ফান, তাহলে বালিশটা কিসের তৈরি বলো তো? ফান গাছের তৈরি। বিনিথ হিজ হেড, তার মাথার নিচে ফানের তৈরি একটি বালিশ রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। একটা থিওরি তোমরা পড়েছিলে, নেচার ডাজ নট বিট্রে, প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না। তাহলে এই অবস্থাতে যে সৈনিকটা মারা গিয়েছে, আমাদের আর্টিফিশিয়াল, আমাদের মানুষের তৈরি বালিশ রাখি, শায়িত করে রাখি কোনো মৃতদেহটাকে, তারপরে আমরা ট্রিবিউট কিছু করি, তাই না? এখানে দেখার কেউ নেই, একমাত্র প্রকৃতি আছে, তাই এখানে তার বালিশটা প্রকৃতিই তৈরি করেছে, এটা মাথায় রেখো। আমরা বলতে পারি এই যে আ পিলো মেড অফ ফান, এখানেও কিন্তু একটা রিচ ইমেজারি পাচ্ছি, যেটা বলছে নেচার টেক্স কেয়ার অফ হিম। কারণটা কি? নেচার নোজ ইট বেটার হাউ টু কেয়ার হিম, তাই না? অ্যাসলিপ শায়িত আছে। আবার বলবো অ্যাসলিপ কিন্তু আবার সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাসলিপ মিনিং ইটার্নাল ডেথ, তাকে আর ফিরিয়ে আনা যাবে না, সে সবসময় শায়িতই থাকবে। তাই অ্যাসলিপটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেস বিস্তৃত আছে কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ওই ঘন ঝোপঝাড়ের মধ্যে। খেয়াল করো, হেভি আন্ডারগ্রোথ মানে বলছে ঘন জঙ্গলের কথা, আন্ডারগ্রোথ মানে ঝোপঝাড় বলতে পারি। আমরা ইংলিশে বলতে পারি গ্রাসেস অ্যান্ড শ্রাবস দ্যাট গ্রো ইন প্লেন্টি ইন দ্য ভ্যালি। স্টেস মিনিং এক্সটেন্ডেড, বিস্তৃত। পিল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানশোক বেড। তাহলে পেল মানে কি? পাণ্ডুর হয়ে যাওয়া, ধূসর হয়ে পড়া। ইনিস ওয়ার্ম, তাহলে ঈষৎ পাণ্ডুর। গ্রিন সানশোক বেড, এর মানে বলতে চাইছে সূর্যসিক্ত সবুজ শয্যা মাঠে, বা আরো ভালো করে বলতে পারি সূর্য ভেজা বিছানায়। দেখো কি সুন্দর একটা ইমেজ, যখন ওই প্রকৃতির উপরে আলো পড়ছে, সেই জায়গাটা কি লাগছে, মনে হচ্ছে যেন সূর্য তার রশ্মিতে স্নান করিয়ে দিয়ে চলেছে। তাই পেল ইন ইস ওয়ার্ম, ঈষৎ পাণ্ডুর সে, গ্রিন সানশোক বেড, ওই সবুজ সূর্য ভেজা বিছানায়। ইমেজটা বুঝে পাচ্ছ? আর অবভিয়াসলি যদি এই ফেসটা দেখো, সানশোক, এস এর ভিতরে কিন্তু আমরা মিল পাচ্ছি, তাই আমরা এখানে অ্যালিটারেশন ফিগার স্পেস আছে বলতেই পারি। এই পার্টটা আমাদের কমপ্লিট হলো। আজকে আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির একটি পার্ট শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির পরের অংশটুকু নিয়ে কমপ্লিট করব বা শেষ করব। থ্যাংক ইউ এভরিওয়ান।